আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি আমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমরা আমাদের কম্বাইন্ড যে কোর্সটা ছিল সেই কোর্সের একদম শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। আপনাদের যে কয়টা টপিক বাকি ছিল সেই টপিকগুলা এখন এক পার্টে ক্লাস, সন্ধ্যা 7:20 এক পার্টে ক্লাস এবং রাত 8:30 আর এক পার্টে ক্লাস দিয়ে আমরা আজকে আপনাদের এই কোর্সটি টোটালি শেষ করে দিব। আমাদের ম্যাথ দিয়ে আমরা আমাদের কোর্সটি শেষ করব। তো যাই হোক, যারা পরবর্তীতে জয়েন করবেন তারা অবশ্যই ক্লাসটা দেখে নেবেন। হয়তোবা আপনারা ব্যস্ততার খাতিরে হয়তোবা এখন কেউ নাও থাকতে পারেন ক্লাসে। আর যদি কেউ থাকেন তাহলে অবশ্যই একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা করতেও মজা লাগবে এবং ক্লাসে ভালো লাগবে। তো যাই হোক, এখনো মনে হয় কেউ উপস্থিত হননি। আমি আমার মতো করে ক্লাসটা নেওয়া শুরু করি, পরে আপনারা আপনাদের মতো করে, যেহেতু আমাদের দায়িত্ব আমাদের কোর্স শেষ করে দেওয়া, আর আপনাদের দায়িত্ব আপনারা পরে যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ঘন জ্যামিতি এবং নল চৌবাচ্চা। তো প্রথমেই আমরা আলোচনা শুরু করতেছি ঘন জ্যামিতি দিয়ে। দেখেন, আমরা যে ঘন শব্দটা ব্যবহার করি, এই ঘন শব্দটার মানেটা কি? ঘন মানে যেখানে মনে রাখবেন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, সেটাই হচ্ছে আমাদের ঘন আকারে থাকে। তো এই ঘন জ্যামিতির মধ্যে আমাদের কয়েকটা বিষয় জড়িত আছে। একটা হচ্ছে দরজা টেনে দাও, একটা হচ্ছে আপনার ঘনক, একটা হচ্ছে ঘনবস্তু, একটা হচ্ছে গোলক, একটা হচ্ছে কোণক, এই টাইপের যে বিষয়গুলা, এবং আরেকটা হচ্ছে বেলন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সূত্র। যদি আমরা একটু খেয়াল করি, ঘন জ্যামিতি মানেই সূত্রের খেলা। যেভাবে আপনি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানেন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানেন, এই প্রতিটা জিনিসের যেভাবে সূত্র ছিল, ঘন জ্যামিতিটাও সূত্রের উপরে। তবে বেসিক কিছু জিনিস আছে। যেমন এই ঘন জ্যামিতিতে আমরা দুইটা জিনিস আগে একটু শিখতে পারি। একটা হচ্ছে ঘন বস্তু, খেয়াল করবেন, একটা হচ্ছে ঘন বস্তু আর একটা হচ্ছে ঘনক। এই দুটো বিষয়টাকে আগে দেখতে হবে আপনাদেরকে। ঘন বস্তু হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। খেয়াল করেন, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা হচ্ছে ভিন্ন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন। আর ঘনকের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা হচ্ছে সমান। উচ্চতা হচ্ছে সমান। তার মানে একটা জিনিস আমরা এখান থেকে বুঝলাম, সেটা হচ্ছে যে জ্যামিতির মধ্যে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান সমান সেটা হচ্ছে ঘনক হয়, আর যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান ভিন্ন হয় সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে ঘনবস্তু। এখন তাহলে সূত্র এখানে কিভাবে আসে? যেহেতু ঘনবস্তুর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা মান, আর ঘনকের কিন্তু দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মান তাই, উচ্চতার মান তাই, একই মান এখানে আসে। তাহলে একই মান যদি থাকে তাহলে সেটা ঘনক হয়। এখন আমরা যদি একটু সূত্র ফলো করি। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস বোন। আচ্ছা, তো এইখানে আমরা ধরেন এখানে লিখলাম যে ঘনবস্তু, এখানে আমরা লিখবো যে ঘনবস্তু, আর এখানে ধরেন আমরা লিখতেছি ঘনক। দেখেন কত সহজ। আমরা যদি প্রথমে আয়তনের সূত্রটা অ্যাপ্লাই করি, যে আয়তন, তাহলে আয়তনের ক্ষেত্রে কি আসে একটু খেয়াল করেন। ভাই আয়তনে বলেছি কি, আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন ঘনকের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। তাহলে সব যখন সমান হবে তখন সূত্র কি, এ ইন্টু এ ইন্টু এ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটা মানই সমান, তার মানে তিনটা মানই এ। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এ কিউ। আর এখানে আয়তনের মান যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন ভিন্ন, সেহেতু আপনি এখানে মান পাবেন হচ্ছে এবিসি। এটা একটা সূত্রের বিষয়, কিন্তু আপনি ক্লিয়ার হলেন। এরপরে আমাদের ঘনবস্তুর আর কি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সবাই খেয়াল করেন। এখান থেকে আমাদের আরো সূত্র আসে। এখান থেকে যদি আমরা আপনার আয়তনের সূত্র দিলাম, যদি আমরা এক পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলি, এক পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা যদি বলি, এক পৃষ্ঠের ক্ষেত্রফল যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে হবে আপনার এ স্কয়ার, আর এখানে হবে আপনার শুধু এ বি হতে পারে, বা বিসি হতে পারে, বা সি এ হতে পারে, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এরপরে হচ্ছে কি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হয় একটু দেখে নেন। এখান থেকে আমরা বলতে পারবো 6a স্কয়ার। 6 কেন? কারণটা হচ্ছে 6। এই জন্য আমরা জানি যে একটা ঘনকের বা ঘনবস্তুর 6টি তল থাকে। তাহলে একটা তল যদি a স্কয়ার হয় তাহলে 6টা তল কি হবে? 6a স্কয়ার, সেই 6a স্কয়ার। আর এখানে আপনার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এবি বিসি সিএ। এবি বিসি সিএ, এটা হচ্ছে আমাদের রুলস, সূত্র। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ভাইয়া কর্ণ। এইটার কর্ণের সূত্র হচ্ছে √3a
আর এইটার কর্ণের সূত্র হলো √a² প্লাস b² প্লাস c²। এই যে সূত্র চারটা লিখলাম, এই চারটা সূত্র যদি আমরা জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনবস্তু এবং ঘনক চারটা বিষয় আমাদের ক্লিয়ার। আমরা কি সূত্র লিখেছি? অর্থাৎ ভাই আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে আপনার সূত্র দিয়ে আপনার ম্যাথ করতে হবে। এক কথায় আপনার ঘনকের আয়তন বলুক ওই সূত্র, এক পৃষ্ঠের ক্ষেত্রফল বলুক a², সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলুক 6a², কর্ণের সূত্র বলুক √3a, মান একটা দেওয়া থাকবে। এখানে সেম ভাবে ঘনবস্তু abc/ab 2 * ab/bc/ca, সূত্র মুখস্থ করলে আপনি ম্যাথ পারবেন, না হলে আপনি ম্যাথ এখানে করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এবার চলেন তো আমরা এখান থেকে 2-3টা ম্যাথ একটু দেখবো। আমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছে সবাই একটু খেয়াল করেন। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে একটি ঘনবস্তুর, খেয়াল করেন, একটি ঘনবস্তুর, আগে খেয়াল করে দেখবেন যে ম্যাথটাতে আমার ঘনবস্তু বলা আছে নাকি ঘনক বলা আছে। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটার মান হচ্ছে আপনার সমান। এটার মান হচ্ছে কি সমান। বলছে ঘনবস্তুটির আয়তন যদি আয়তন 343 হলে, আয়তন 343 হলে এর তলের ক্ষেত্রফল কত? দেখেন এর একটি তলের ক্ষেত্রফল কত, একটি তলের ক্ষেত্রফল কত। এখন বিষয়টা আপনি কি করবেন খুব মনোযোগের সাথে দেখেন। আমাদের প্রথম যে কাজটা বলেছে যে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তিনটা মান কিন্তু আমাদের সমান। তাহলে তিনটা মান যখন আপনাকে সমান বলছে, তার মানে সমান কথা দিয়েই আপনি বুঝবেন এখানে ঘনকের কথা বলছে। তাহলে ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি? AQ। তার মানে আমরা লিখতে পারবো AQ = 343। তার মানে AQ = 7⁻³ অর্থাৎ এর মানটা হচ্ছে কত? এর মানটা হচ্ছে 7। এর মানটা হচ্ছে 7। এখন আপনাকে একটি তলের ক্ষেত্রফল বলছে, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে a², অর্থাৎ 7 এর উপরে স্কয়ার করব, অর্থাৎ 7 × 7 = 49 হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার। দেখেন সবাই বুঝছেন কিনা? একদম সিম্পল ভাই, সূত্র মনে রাখতে পারলে আপনি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করছি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার দেখেন প্রশ্নের প্যাটার্নটা যদি চেঞ্জ হয়ে যায়, আমাদেরকে এখন বললো যে একটি ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল, একটি ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল, 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 96। বলা হয়েছে এখানকার আয়তন কত, এখন খেয়াল করেন, দেখেন সবগুলো কিন্তু সূত্রের সাথে মিল আছে। তাহলে আমাদের যখন 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে, তাহলে ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 6a², তার মানে 6a² = 96। তাহলে a² এর মানটা আসবে 16, তার মানে এর মানটা এখান থেকে কত পাবেন? এর মানটা এখানে পাবেন হচ্ছে 4।
এবার আপনাকে বলছে এখানকার আয়তন কত, তাহলে আয়তনের সূত্র কত, এ কিউ, মানে আমরা লিখতে পারবো 4 এর উপরে কিউব, যেখান থেকে আমরা পাবো হচ্ছে কত 4 গুণ 4 গুণ 4 অর্থাৎ 64 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 64 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, তাহলে এইবার যদি আমি আপনাদেরকে বলতাম, দেখেন প্রশ্নের প্যাটার্ন শুধু বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি ধার হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলেছে। তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র দিবেন। সূত্র আমরা কি জানি, √3a, তার মানে আমরা লিখতে পারবো √3 × 3, তার মানে আমরা কি পাচ্ছি 3√3। 3√3 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 3√3 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? দেখেন, তাহলে ম্যাথের প্যাটার্ন বুঝতে পারলে কিন্তু খুব সহজ। তাহলে ঘনক থেকে যদি প্রশ্ন আসে এইভাবে আপনারা অ্যান্সারটা করে ফেলবেন। এবার চলেন আমরা দেখি ঘনবস্তু থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে। বলছে যে একটি আয়তকার, খেয়াল করেন, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ধরেন দেওয়া হয়েছে 10, 11, 12 এত হলে এখান থেকে আপনাকে যে কোনো মান বের করতে দিতে পারে। তো যদি এখানে আপনার আয়তন বের করতে দেয়, এখানে আপনাকে ধরেন আয়তন বের করতে দিল, আবার এখানে ধরেন আপনার ক্ষেত্রফল বের করতে দিল, তাহলে সেক্ষেত্রে আপনি কি সূত্র অ্যাপ্লাই করবেন? এই যে একটু আগে আমরা দেখেন সূত্র শিখে আসছি, কিন্তু আমরা সূত্র শিখে আসছি যে যখন আয়তন বলবে তখন কি ঘনবস্তুর ক্ষেত্রে এবিসি, আর সমগ্র তলের ক্ষেত্রফলের কি সূত্র 2 × AB BC CA। এখন এখানে দেখেন 3টা মান আপনার আছে, এখানে দেখেন আপনার 3টা মান কিন্তু দেওয়া আছে। 3টা মান এখানে দেওয়া আছে, কি কি? ধরেন এর মানটা এখানে 10, বি এর মানটা এখানে 11, সি এর মানটা এখানে 12, এই 3টা মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রটায় আপনার যখন আয়তন বলছে, আয়তনের সূত্র হচ্ছে এবিসি, তার মানে এর মান হচ্ছে 10, 11 আর 12। তাহলে এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা এখানে বসাবো। আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে 2 × AB + BC + CA, তার মানে 2 দিব, এখানে এর মানটা হচ্ছে 10 × 11 + 11 × 12 + 12 × 10। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন ক্লিয়ার কিনা। ধার মানে কি ভাই? ওই যে প্রতিটি আমাদের যে এ মানে হচ্ছে আমাদের একটা অংশের মান, জাস্ট, হ্যাঁ, এই যে এরকম একটা অংশ যেটাকে আমরা ধার বলি, ওইটাকে আমরা একটা বাহুর মান বলতে পারি, ওই জিনিসটাকে আমরা একটা বিস্তার বলতে পারি, আবার সেম জিনিসটাকে আপনি প্রস্থ বলতে পারেন। কথা বুঝতে পারছেন? ধার মানে এক সাইডের অংশ জাস্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আশা করছি আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে ঘনবস্তু থেকে প্রশ্ন আসলে এইভাবে, ওখানে দাঁড়ায় থাকলে কিভাবে বলবো, আমি কথা বলতেছি না, গরম লেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? একটু জানান যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা। এরপরে আমরা চলে আসবো ভাইয়া, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখেন বেলন। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া বেলন কি? দেখেন বেলনটা হলো যে আপনার একটা দুটো পাশের এরকম থাকবে একটা কৌটার মতো, তার উপরে আপনার ধরেন এরকম একটা মানে দুই পাশে দুটো মানে সুন্দর আকারের একটা থাকবে, বেলন আকারের কিছু থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিভাবে করতে পারেন? যে এরকম কিছু একটা থাকবে, হ্যাঁ, এরকম কিছু একটা থাকবে। তাহলে এই বেলনের ক্ষেত্রেও আপনাকে কিন্তু কিছু সূত্র মনে রাখতে হবে। তবে এই বেলনের ক্ষেত্রে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ব্যাসার্ধ পাওয়া যায়, যেটা হচ্ছে আর, আর একটা হচ্ছে উচ্চতা পাওয়া যায় যেটা হচ্ছে আপনার এইচ। একটা আর, একটা হচ্ছে উচ্চতা এইচ। এখন এখানে আপনার কি কি বের হতে পারে দেখেন, বেলনের আয়তন আপনাকে বের করতে দিতে পারে,
আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এরপরে হচ্ছে বেলনের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে দিতে পারে। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্র এখানকার বেশি প্রশ্ন নাই, কিন্তু ঘনজ্যামিতি থেকে আপনারা যদি খায়রুল স্যারের বইটা ফলো করেন দেখবেন মাত্র প্রশ্ন আছে 5, 7টা, 8, 10টা করে। কারণ চ্যাপ্টারটা খুবই ছোট মানের চ্যাপ্টার, কারণ এগুলো থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন ততটা আপনি খুঁজে পাবেন না। মানে হারিকেন ধরায় আপনার খোঁজা লাগবে 100 ম্যাথ যদি কোনো জায়গায় পড়ে সেখানে সর্বোচ্চ 3টা ম্যাথ এই ঘনজ্যামিতি থেকে আসে। কথা বুঝতে পারছেন? এই জন্য এগুলোর প্রশ্ন ততটা নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি দিতে পারি? 2 পাই আর এইচ দিতে পারি। আরেকটা সূত্র এখান থেকে আমরা মনে রাখবো ভাইয়া, সেটা হচ্ছে বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে? 2 পাই আর আর প্লাস এইচ। এই তিনটা হচ্ছে আমাদের মেইনলি রুলস বেলনের ক্ষেত্রে। বুঝতে পারছেন? আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। তাহলে আয়তনের সূত্র আপনি দিবেন হচ্ছে পাই আর স্কয়ার, আরেকটা সূত্র আপনি দিবেন হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর আর প্লাস এইচ। তার মানে বেলন বলতে আমরা যেটাকে বুঝলাম এই যে এইরকম যে চিত্রটা, এটাকে আমরা সাধারণত বেলন বলি। কথা বুঝতে পারছেন? এটা আমার একটু বেশি চলে গেছে, একটু কম করে দিলে আরো বেশি ভালো হবে। আর এখানকার যদি আপনাকে উচ্চতা বলে, এই যে এইটা হচ্ছে আমাদের সেই উচ্চতা এইচ এর মান, আর এখান থেকে এই যে এটা ধরেন একটা উপবৃত্তাকার, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আর এর মান। তাহলে একটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর একটা হচ্ছে আপনার উচ্চতা এইচ। তাহলে উচ্চতা এইচ পাইলেন, আর একটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ পাইছেন। এবার চলেন বেলন থেকে কিভাবে প্রশ্ন আসে আমরা দেখে ফেলি। আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, দেখেন আমাদেরকে প্রশ্ন কি দিয়েছে। প্রশ্ন দিয়েছে যে 14 মিটার উচ্চতা বিশিষ্ট 14 মিটার উচ্চতা বিশিষ্ট 14 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ, একটি বেলনের ভূমির ব্যাসার্ধ, একটি বেলনের ভূমির ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 6 মিটার। বলা হয়েছে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? একটা জিনিস কি খেয়াল করছেন যে আপনি ঘনজ্যামিতি করতে গেলে আপনার চোখের সামনে যেটা আসবে সেটা হচ্ছে রুলস, সূত্র। সূত্রের বাইরে কিছু নাই। তাহলে সেক্ষেত্রে এই 14 মিটার উচ্চতা বিশিষ্ট মানে এটা হচ্ছে এইচ এর মান হচ্ছে 14, ভূমির ব্যাসার্ধ 6 মিটার মানে এটা হচ্ছে আর এর মান 6 মিটার। আপনাকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কত, তার মানে 2 পাই আর 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 প্লাস এইচ। তাহলে সেক্ষেত্রে 2 পাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 6, এই সেই 6, আর প্লাস এইচ মানে 6 প্লাস 14, 6 প্লাস 14, তার মানে আমাদের কত? 6 দুগুণী 12 পাই ইন্টু 20, অর্থাৎ 12 দুগুণী 24 মানে 240 পাই। এই 240 পাই হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার। এখন আপনি যদি সূত্র না পারেন ভাই, তা এই দায়ভার কিন্তু কোনো টিচার নিবে না। আপনাকে সূত্র মুখস্থ করে ফেলতে হবে, যে এই সূত্রটা সমগ্র তলের ক্ষেত্রফল যখনই দিবে তখন আমাদের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাবেন যে বেলনের এই জিনিসটা আমরা বুঝলাম কিনা। এখন চলেন এই বেলন থেকে আমাদের 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, বা এখান থেকে প্রশ্ন আছে মাত্র 6টা প্রশ্ন আছে। 6টা প্রশ্ন শুধু সূত্রের খেলায়, যে সমগ্র তলে ক্ষেত্রফল তো একটা করেই ফেললাম, তবে এখানকার গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা এখন আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখেন আমাদের 2017 সালে প্রশ্নটা ছিল। প্রশ্নে কি বলা হয়েছিল? বলা হয়েছিল একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। আর কি দেওয়া আছে দেখেন, এর আয়তন আছে হচ্ছে 150, আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। আপনাকে বলা হয়েছে যে বেলনের ভূমির ব্যাসার্ধ কত, বেলনের ভূমির ব্যাসার্ধ কত, বেলনের ভূমির ব্যাসার্ধ কত, এটা হচ্ছে আপনার প্রশ্নে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা আপনি কি করবেন? সেক্ষেত্রে এটা আপনি কি করবেন আগে বিষয়টা বোঝেন। আমাদের এখানে দুইটা বিষয় এখানে জড়িত আছে। কোন কোন বিষয়? একটা বলছে ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ সূত্র,
একটা হচ্ছে আয়তন মানে পাই আর স্কয়ার, মানে দুইটার মান দেওয়া আছে। তাহলে আয়তনের মান আমাদের দেওয়া আছে 150, তাহলে যেখান থেকে আমরা লিখতে পারবো পাই আর স্কয়ার এইচ সমান সমান 150, এটা 1 নম্বর সমীকরণ দেন। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 100, তার মানে 2 পাই আর এইচ, এই যে 2 পাই আর এইচ মানে হচ্ছে 100, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ভূমির ব্যাসার্ধ বের করতে দিয়েছে, মানে আর এর মান বের করতে দিয়েছে, তার মানে এই ম্যাথটাতে আমরা 1 নম্বরকে 2 দিয়ে ভাগ করতে পারি, 1/2। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান সমান 150 ভাগ 100। তাহলে সেক্ষেত্রে এইচ এইচ পাই পাই আর আর, তার মানে আর বাই 2 সমান সমান 0 0 কেটে দিলাম 5 3 5 15 5 2 10, অর্থাৎ 3/2। 2 2 কেটে দেন, তার মানে আর এর মান আসবে হচ্ছে 3। দেখেন ভাই বোন, আমরা বুঝতে পারলাম, আমাকে একটু জানাবেন যে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে বেলনের ক্ষেত্রে আমাদের যেই প্রশ্ন আসতে পারে, তিনটা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, হয় আয়তন, না হলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল, না হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তিনটা সূত্র মুখস্থ করবেন, উচ্চতার মান দেওয়া থাকবে, ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, সেই মানটা জাস্ট ওই সূত্রে বসাই দিলে আমাদের কাজ শেষ। ভাই বেলন কি আমরা বুঝতে পেরেছি? একটু জানাবেন যে বেলনটা আমরা বুঝলাম কিনা। বেলুন আমরা বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া বেলুনটা আমরা ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। এইবার চলেন পরবর্তীতে আমাদের আছে হচ্ছে কোণক। কোণকটা কি জিনিস দেখেন, কোণকটা হলো যে আপনি প্রথমত একটা ত্রিভুজ আঁকবেন, এই যে একটা ত্রিভুজ আঁকবেন, এই ত্রিভুজের দুইটা বিন্দুকে আপনি কেন্দ্র করবেন, এই যে এইটা কেন্দ্র করে, এই যে যেটা আপনি চারিপাশ দিয়ে একটা উপবৃত্তাকার কিছু আঁকতেছেন, এটাকে আমরা বলে থাকি সাধারণত কোণক। এই কোণকের এই যে হেলানো যেটা দেওয়া, এটার নাম হচ্ছে এল, হেলানো উচ্চতা এল। আর সিম্পল উচ্চতা কোনটা, এই যে এখান থেকে, এই যে এটা হচ্ছে সিম্পল উচ্চতা, সোজাসুজি যেটা সেটা সিম্পল উচ্চতা, আর ব্যাসার্ধ হচ্ছে আর। তার মানে এই জায়গাতে কোণকের ক্ষেত্রে তিনটা জিনিস আমরা পেয়ে থাকি, একটা এল পাই, একটা এইচ পাই, একটা আর পাই। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি কি প্রশ্ন থেকে আমাদের আসতে পারে। তো প্রথমে এখানে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে আয়তন। আয়তনের সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা আয়তনের সূত্র। আচ্ছা এরপরে আপনার কি দরকার ভাইয়া, হেলানো উচ্চতা এল। হেলানো উচ্চতা এল এর সূত্রটা হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, সূত্র মুখস্থ করে ফেলবেন। আর 3 নম্বর যেটা আমাদের দরকার ভাইয়া, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে, পাই আর এল প্লাস আর। এইবার আপনার ম্যাথে যা দিক না কেন, আপনি শুধু মানগুলা এখানে বসাবেন, বসালে আপনার কাজটা কি হয়ে যাবে বলেন তো, বসালে আপনার কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিভাবে জিনিসটা আসতে পারে, চলেন আমরা একটু প্রশ্ন দেখি। আমাদেরকে বলা হয়েছে, ধরেন কি বলা হয়েছে, একটি কোণকের ভূমির ব্যাসার্ধ, খেয়াল করেন, একটি কোণকের ভূমির ব্যাসার্ধ, একটি কোণকের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। উচ্চতা 12 সেন্টিমিটার বলছে, এর হেলানো উচ্চতা কত, এর হেলানো উচ্চতা কত। তাহলে আপনার কাজটা কি দেখেন, তাহলে আপনাকে প্রথমে বলছে যে এর হেলানো উচ্চতা কত, তাহলে হেলানো উচ্চতা সূত্র হচ্ছে এল ভাই। এল সমান সমান আমরা সূত্র জানি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। মান দেওয়া আছে, মান চুপি চাপি এখানে বসাই দেন, বসাই দিলে হেলানো উচ্চতা পাবো। তার মানে কি পাচ্ছে, এখানে রুট ওভার দেন এইচ স্কয়ার, মানে এখানে উচ্চতা কত 12 সেন্টিমিটার, তাহলে এই উচ্চতার পরিবর্তে 12 স্কয়ার লেখেন, প্লাস ব্যাসার্ধ কত 5, তাহলে 5 এর স্কয়ার লিখে দিবেন, তাহলে রুট ওভার দিয়ে 12 স্কয়ার মানে 144 প্লাস 25, তার মানে এটা যোগ করলে 169 পাবো, এটা রুট করলে আমাদের কত আসবে 13, অর্থাৎ 13 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আসবে। দেখেন আমরা যদি বুঝে থাকি আমাকে একটু জানাবেন যে ভাইয়া এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। এই পর্যন্ত বুঝতে পারলে একটু জানাই দিতে হবে যে ভাইয়া আমরা এটা এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এইবার চলেন তো আমাদের পরবর্তী ম্যাথ কি বলে এখান থেকে দেখি।
একটি কোণকের বক্রতলের ব্যাসার্ধ, একটি কোণকের বক্রতলের ব্যাসার্ধ হলো, বক্রতলের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার এবং উচ্চতা 24 সেন্টিমিটার, উচ্চতা 24 সেন্টিমিটার। বলা হয়েছে এখানের মোট ক্ষেত্রফল ও আয়তন কত। এখানে বলা হয়েছে মোট ক্ষেত্রফল ও আয়তন কত, মোট ক্ষেত্রফল ও আয়তন কত এটা বের করতে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি সূত্র জানলে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে প্রথমে আমাদের কি ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফলের সূত্র কি ছিল ভাইয়া? আমরা জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল, আর প্লাস এল। এখান থেকে জাস্ট পায়ের মানটা 22/7 বসাবেন, আর এর মানটা জানেন, আর এই যে এলটা আগেই বের করে ফেলবেন। এল এর সূত্র কি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তার মানে আপনি এই যে 7 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার এইটা দিয়ে আপনি এল এর মানটা বের করবেন, এল এর মান এখানে বসাই দিলেই শেষ। আয়তন কি করবেন? আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, মান বসান শুধু। ব্যাসার্ধ এখানে ছিল 7 এর স্কয়ার, উচ্চতা হচ্ছে 24। দেখেন আমরা যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকি, আমাকে একটু লিখে দিবেন টিডি। টিডি মানে হচ্ছে টোটাল ডান, টিডি মানে হচ্ছে টোটাল ডান। এই ঘনবস্তু থেকে, অর্থাৎ ঘন জ্যামিতির মধ্যে আর একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে গোলক। তাহলে ঘনবস্তু নিয়ে আমরা কথা বললাম, ঘনক নিয়ে কথা বলেছি, বেলন নিয়ে কথা বলেছি, কোণক নিয়ে কথা বলেছি, আরেকটা বাকি থাকে আমাদের গোলক নিয়ে, গোলক নিয়ে কথা থাকে। তো দেখেন প্রিয় ভাই বোন, এই গোলকের কথা যদি একটু বলতে হয় তাহলে জিনিসটা আগে একটু বোঝেন। আমরা ছোটবেলায় বা বিভিন্ন ওই যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, সেখানে কিন্তু আমরা ওই যে খেলাধুলা হতো। কিসের খেলা জানেন? চাকতির খেলা। আপনারা দেখছেন না চাকতি, মানে অনেক ওজন, যেটা এরকম চেলে দিতে হতো, কে কত দূরে দেয়, চাকতি নিক্ষেপ। ওই চাকতিটা কিন্তু একটা গোলক। আর এই গোলকের ম্যাথ যদি পরীক্ষাতে পড়ে, একটা টাইপের ম্যাথ পরীক্ষাতে আসতে পারে ভাই, অনলি ওয়ান টাইপ, এক টাইপ সব থেকে বেশি আসে। সেটা কি আসে? দেখেন, গোলকের কথা যখনই আপনাদের সামনে উচ্চারিত হবে ভাই, গোলকের কথা যখনই আমাদের সামনে উল্লেখিত হবে, তখন আমাদের যে কাজটা একটু খেয়াল করেন। ধরেন আমাদের এখানে বললো যে ব্যাসার্ধ অথবা ব্যাসের কথা বললো, ব্যাসার্ধ অথবা ব্যাসের কথা বললো, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভাই, ঘন করতে হবে। সহজ কথা, আপনি ঘন বের করবেন। আপনি ঘন বের করলে আপনি পেরে যাবেন। কিভাবে? আমরা ম্যাথের প্যাটার্নটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদেরকে বলা হয়েছে, দেখেন, তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আয়তনের সাথে গোলকের একটা সম্পর্ক। তাহলে আয়তনটা যখনই আমাদের আয়তনের কথা বলবে, তখন সেক্ষেত্রে আমরা ঘনমূল করব। আর যদি আমাদের ক্ষেত্রফলের কথা বলে, যদি আমাদের ক্ষেত্রফলের কথা বলে, তাহলে সেক্ষেত্রে বর্গের সাথে এটা সম্পর্ক। এখন কথা হচ্ছে ভাই, এই জিনিসটা তো বুঝলাম না, বুঝাই দি, চলেন দেখি। আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছে যে দুটি গোলকের আয়তন, খেয়াল করেন, দুইটি গোলকের আয়তন, দুইটি গোলকের আয়তন আছে হচ্ছে 8:27। বলছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলেছে। এখন প্রথম কাজ কি আপনার খেয়াল করেন, এখানে আয়তন বলছে, তাহলে আয়তন মানে হচ্ছে সরাসরি ভাই কিউব করা। প্রথমে আপনার কাজ হচ্ছে কিউব করা। তার মানে ধরেন 8:27 আমার ছিল, এটাকে কিউব করা মানে কি, 2 এর কিউব করা যায়, আবার এখানে 3 এর কিউব করা যায়। এবার আপনি কি করবেন, ওই ঘনটা বাদ দিয়ে দিবেন। তাহলে আমার ব্যাসার্ধ কত থাকতেছে, এখানে 2 আর 3 থাকে, যে 2 আর 3 থাকতেছে, এটা ধরেন ব্যাসার্ধ। যদি প্রশ্নে বলতো তাদের ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে সূত্র মানে সরাসরি আপনার অ্যান্সারটা আসতো 2:3। কিন্তু আপনাকে একটু বাড়াই বলছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, দুইটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের কথা বললে আমরা লিখতে পারবো 2 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার অনুপাত দিয়ে। তাহলে 2 দুগুণে 4 আর 3 এর স্কয়ার মানে 3 3 9। এই 4:9 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছেন ভাই? তাহলে কোন ম্যাথে যদি আপনি দেখেন যে আপনার ব্যাসার্ধ দেওয়া আছে ধরেন 3:4 ব্যাসার্ধের মান, তাহলে ব্যাসার্ধ থেকে যদি বলে গোলকের আয়তনের অনুপাত কত হবে, আয়তন যখনই বলবে এটার কিউব করে দিবেন, মানে 3 এর কিউব করবেন, 4 এর কিউব করবেন। তার মানে 3 এর কিউব মানে হচ্ছে আপনার 27 আর 4 এর কিউব মানে 64। এটা অ্যান্সার আসতো। দেখেন বুঝছি কিনা। জান্নাতুল ফেরদৌস আপু বলেছেন, ডান লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা একটু বলেন তো, একটু বলেন হয়েছে
হয়েছে? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমরা কি এই অংশটুকু বুঝতে পেরেছি? এবার আমরা সরাসরি সূত্র দিয়ে ম্যাথ শিখবো। তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আমাদের এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন কথা হচ্ছে যে সূত্র দিয়ে আমরা কি করতে পারি? ভাই গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এখন আপনাকে ধরেন একটা মান দিল, ধরে বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ, বলা হয়েছে কি একটি গোলকের ব্যাসার্ধ, একটি গোলকের ব্যাসার্ধ যার মানটা আমাদের আছে হচ্ছে 5 সেন্টিমিটার। তো যখন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে তখন হয় আপনাকে আয়তন বের করতে দিবে, না হলে ক্ষেত্রফল বের করতে দিবে। তাহলে আমরা ওই 5টা এখানে বসাবো। তার মানে আমরা লিখতে পারবো কি যে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে আর এর মান 5, অর্থাৎ 5 এর কিউব, তার মানে 4/3 পাই ইনটু 125। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে মান বের করতে হবে। আর ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারবো 4 পাই আর স্কয়ার, তার মানে 4 পাই ইনটু দিয়ে 5 এর উপরে স্কয়ার, অর্থাৎ 5 5 25, 4 25 100, তার মানে 100 পাই হচ্ছে আমার তখনকার অ্যান্সার ক্ষেত্রফল দিয়ে যদি পড়ে। প্রিয় ভাই বোন, এই ঘন গোলক থেকে যে টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন দেখেন টোটাল ঘনটা, মানে টোটাল ঘন জ্যামিতিটা যদি আপনারা বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ঘন জ্যামিতি বুঝতে পারছি। দেখেন 5টা টাইপ থেকে আমি ম্যাথ করাইছি, টোটাল 14টা ম্যাথ করাইছি, 14টা ম্যাথ করাই দিয়েছি। ম্যাথ এখানে বইতে আছে মাত্র 40-45টা ম্যাথ আছে। তা এই যে 45টা ম্যাথ মানে আপনি বুঝতেছেন যে এখান থেকে প্রশ্ন ততটা খুঁজে পাওয়া যায় না। আর আপনারা যদি খুঁজে বেশি পান আমাকে বললেন, কোনো সমস্যা হলে আমার আইডিতে নক দিয়েন যে ভাই ঘন জ্যামিতির এই ম্যাথটা বুঝতে পারিনি, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? ঘন জ্যামিতি থেকে প্রশ্ন এই যেটুকু বললাম এর বাইরে আপনি কোশ্চেন ততটা খুঁজে পাবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ঘন জ্যামিতির যে বিষয়টা ছিল। এরপরে আমরা চলে যাব আমাদের নল চৌবাচ্চা যে বিষয়টা, সেইখানে আমরা চলে যাব। নল চৌবাচ্চার ম্যাথগুলো খুব সহজ, যদি আমরা একটু বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে এগুলো আমাদের কাছে খুব সহজ লাগবে। 2 মিনিট একটু রেস্ট করে নি, গরম পড়তেছে প্রচুর। ক্লাসে কি কেউ আছেন নাকি আমি একাই আছি আল্লাহ ভালো জানে, বুঝতেছি না। আচ্ছা, নল চৌবাচ্চার ম্যাথগুলো আমরা এখন একটু শুরু করব। এখানে আমাদের 2-3টা টাইপের কোশ্চেন থেকে থাকে নল চৌবাচ্চা থেকে। তবে আমরা ব্যাংকের কোশ্চেনগুলো এখানে করব না ভাই, কারণ ব্যাংকের কোর্স আমাদের এটা ছিল না। এখানে ব্যাংকের কোশ্চেন অনেকগুলো আছে দেওয়া, সো ব্যাংকের কোশ্চেন নিয়ে আমি মাতামাতি করব না। আমাদের সাধারণ যে পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখেন, নল চৌবাচ্চা নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমে একটা জিনিস বোঝেন যে নল ও চৌবাচ্চা টাইপ নিয়ে এখন আমরা একটু কথাবার্তা বলবো। তো নল চৌবাচ্চার আগে একটা ম্যাথ আগে আমরা একটু লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদেরকে ধরেন প্রশ্নে বলা হয়েছে যে 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা। স্টুডেন্ট ক্লাসে না থাকলে ক্লাস নিতেও মন চায় না, বুঝছেন? 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা, 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। বলা হয়েছে নল দুটি একত্রে খোলা রাখলে, নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে, এটা হচ্ছে আমাদের ধরেন একটা প্রশ্ন দিয়েছে।
তাহলে সেক্ষেত্রে এই কোশ্চেনগুলা যখন পড়ে আমাদের প্রথমে একটু ম্যাথটা আমি ডিটেলসে আপনাদেরকে একটু বুঝাই দিই। ডিটেলস বোঝানোর পরে যে আমি এই ম্যাথটা আপনাদেরকে শর্টকাট মানে যেটা একদম পুরো সহজ সিস্টেমে আমরা করতে পারি সেই জিনিসটা আপনাদের শেখাই দিব। তো একটা জিনিস আগে বোঝেন, এখানে একটা চৌবাচ্চাতে দুইটা নল আছে। একটা চৌবাচ্চাতে আমাদের দুটি নল আছে, যাদের মধ্যে একটা হচ্ছে 10 ঘন্টা, একটা 15 ঘন্টায় পানি পূর্ণ হচ্ছে। পানি পূর্ণ মানে বুঝতে পারতেছেন যে ধরেন আমাদের যদি এইটা একটা চৌবাচ্চা হয়, এই চৌবাচ্চার প্রথম নল দ্বারা ধরেন এই যে পানি আমাদের পূর্ণ হচ্ছে, ঢুকতেছে, আবার আরেকটা নল দিয়ে পানি ঢুকতেছে। এই নল দুটি একত্রে যদি আপনি খোলা রাখা হয় তাহলে টোটাল কতক্ষণে পূর্ণ হবে এটা প্রশ্নে আমাদেরকে বলেছে। তাইলে আমরা কি কাজ করতে পারি দেখেন, আমাদের কাজটা হলো এক্ষেত্রে আমরা যে কাজটা করব, 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে এক অংশ চৌবাচ্চার, দুইটা নল। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম নল দ্বারা, খেয়াল করেন, প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয় সমান সমান এক অংশ। অতএব 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 অংশ। সেম ভাবে 15 ঘন্টাটা আপনি লিখবেন যে দ্বিতীয় নল দ্বারা, খেয়াল করেন, দ্বিতীয় নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়, 15 ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে এক অংশ। অতএব 1 ঘন্টায় পূর্ণ হয় 1/15 অংশ। তাহলে এই অংশটুকু পর্যন্ত কিন্তু আমরা সকল ম্যাথে এই পর্যন্ত আমরা লিখতে পারি। আপনারা ক্লাসে কেউ নাই, যার জন্য আমি আর কমেন্ট পড়তেছি না, আমি ক্লাস আমার মতো করে নিয়ে দিচ্ছি, আপনারা পরে দেখে নিয়েন। কারোর যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে ইনবক্সে জানাবেন। তাহলে আমরা বুঝলাম যে দুইটি নল দ্বারা একটা 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে এক অংশ, একটা 15 ঘন্টায়। তাহলে দুইটা নল, এখানে প্রশ্নে বলছে যে নল দুটি একত্রে খোলা রাখলে, এই যে একত্রে, তাহলে একত্রে দুটি নল দ্বারা একত্রে পূর্ণ হয় এটা বের করে ফেলেন। তার মানে আমরা লিখতে পারবো যে দুটি নল দ্বারা একত্রে পূর্ণ হয়, দুইটি নল দ্বারা একত্রে পূর্ণ হয় কত হবে ভাই, 1/10 প্লাস 1/15। তাহলে এখানে লসাগু করলে কত দেখেন, 10 আর 15 এর লসাগু করলে 5 দুগুণী 10, 3 3 2 6, 5 6 30, 30। 10 এর মধ্যে 3 বার যায়, 3 কে 3, প্লাস 15 2 বার যায়, 2 কে 2, মানে 5/30। কাটাকাটি করলে ভাই 5 কে 5, 5 6 30, মানে 1/6 অংশ, 1/6 ঘন্টা। এইবার দেখেন ভাই, আপনাকে কোশ্চেনে বের করতে বলছে যে তারা পূর্ণ হবে কতক্ষণে পূর্ণ হবে। তাহলে এই যে 1/6 অংশ যেটা ছিল, এই 1/6 অংশ কিন্তু 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে। কিভাবে? কারণ আপনার 10 ঘন্টায় ছিল এক অংশ, তাহলে 1 ঘন্টায় বের করছিলেন 1/10, এইটা 1/10, 1/15, তার মানে এটা কিন্তু 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 1/6 অংশ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। আমরা এবার লিখবো কি, যে অতএব 1/6 অংশ পূর্ণ হয়, 1/6 অংশ পূর্ণ হয় সমান সমান 1 ঘন্টায়। 1/6 অংশ পূর্ণ হবে 1 ঘন্টায়, অতএব 1 অংশ পূর্ণ হয় 1 গুণিত 6/1 ঘন্টায়, তার মানে 6 ঘন্টায়। এই 6 ঘন্টা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা? ও কেউ তো নেই, তা আপনার বলবেন কেমনে? আচ্ছা, এই ম্যাথগুলো যখন শর্টকাট হয় একটা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি। সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে mn/m প্লাস n। প্রশ্ন হচ্ছে ভাই আমরা প্লাসটা কখন দিব? প্লাস দিতে হয় যখন আপনার একত্রে শব্দটা থাকে, একত্রে পূর্ণের কথা যদি বলে। আর যদি একটা খালি একটা পূর্ণ এরকম কিছু বলে, তাহলে সেক্ষেত্রে ওখানে mn/m মাইনাস n লিখতে হয়, mn/m মাইনাস n লিখতে হয়। তাহলে এখানে m এর মান হচ্ছে 15 বা 10, আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন, দুইটা সংখ্যা আছে। তার মানে আপনি লিখতে পারবেন যে 15 ইন্টু 10, আর নিচে লিখতে পারবেন কি 15 যোগ 10, অর্থাৎ 150/25। তাহলে 25 কে 25, 6 25 150, তার মানে 6 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 6 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাবেন যে এটা আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে এইটা ছিল আমাদের নল চৌবাচ্চার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ অনেক আছে, প্র্যাকটিস করবেন। চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই। এইবার আমাদেরকে কোশ্চেনটা কেমন ভাবে দিল সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। বলছে একটি চৌবাচ্চায়
দুটি নল আছে, একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চাটি একটি নল দ্বারা চৌবাচ্চাটি হচ্ছে 20 মিনিটে। একটি নল দ্বারা চৌবাচ্চাটি 20 মিনিটে, অপর নল দ্বারা 30 মিনিটে, অপর নল দ্বারা 30 মিনিটে পানি দ্বারা পূর্ণ হয়। পানি দ্বারা পূর্ণ হয়। বলা হয়েছে নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখেন প্রিয় ভাই বোন, আবারও বলছি, আমাদের যখন কোনো ম্যাথে যোগ বা বিয়োগ আপনি কখন অ্যাপ্লাই করবেন, ম্যাথে লেখার প্যাটার্ন সব একই ভাই। নল চৌবাচ্চার ম্যাথে একটাই সুবিধা, লেখার প্যাটার্নটা একদম সেম ক্যাটাগরির লেখা। আগে যেভাবে লিখছিলেন এটাও সেম ভাবে লিখবেন, যে 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হবে 1 এর 20 অংশ। সেম ভাবে লিখবেন 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয় 1 এর 30 অংশ। মূল খেলাটা আপনার কোথায়? যদি কোনো ম্যাথে একটা নল দিয়ে পানি প্রবেশ করছে, আরেকটা নল দিয়ে পানি বের হয়ে ঢুকতেছে, একটা দিয়ে বের হয়ে যাচ্ছে, এই যে যখন ঢোকা প্লাস বেরোনো যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ভাই মাইনাস করতে হয়। আর যদি দুইটা নল দ্বারাই পানি পূর্ণ হচ্ছে, আবার দুইটা নল দ্বারাই পানি বের হয়ে যাচ্ছে, মানে তাহলে এখানেও আপনি দেখেন ম্যাথটা কিন্তু পানি দ্বারা নল দুটি একসাথে, আবারও কিন্তু বলছে নল দুটি একসাথের কথা বলছে। তাহলে এই একত্রে বলার কারণে আপনি সেম সূত্রটাই দিবেন, mn বাই m মাইনাস n প্লাস n। তাহলে কত হচ্ছে? 20 গুণিত 30, নিচে হচ্ছে 20 যোগ 30, ক্যালকুলেশন 3 দুগুণে 6 মানে 600, নিচে হচ্ছে 50, 0 0 কেটে দেন, 5 12। ভাই এই 12 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? একটু দেখেন তো প্রিয় ভাই বোন যে আমরা বিষয়টা বুঝলাম কিনা। আমরা বিষয়টা বুঝতে পারলে আমাকে একটু জানান যে ভাই আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা। আজকে আরেকটা ক্লাস কখন? ওই যে সন্ধ্যা, একটা না তো, এখনো 2টা ক্লাস হবে বোন। একটা হচ্ছে 7টা 20 মিনিটে, কথা বুঝতে পারছেন? তারপরে মাঝখানে আবার একটু বিরতি দিয়ে 8টা 30 বা 9টা থেকে শুরু করব, কারণ আমাদের এইটার পরে আর থাকবে হচ্ছে বাকি সমাবেশের ম্যাথ আর হচ্ছে ভেনচিত্র। তবে ভেনচিত্র আমরা বেশি তো করা লাগবে না, কারণ আমরা অলরেডি সেটের মূল ম্যাথ করে ফেলছি, মানে ভেনচিত্র আমাদের 2-1টা দেখা দিলে হয়ে যাবে। আর আমাদের দূরত্ব গতিবেগ এই টাইপটা আমাদের বাকি আছে। যাই হোক, দেখেন আমরা বুঝতে পারছি কিনা, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? একটু দেখেন তো ম্যাথের বিষয়টা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, এইবার আমরা একটা মাইনাসের ম্যাথ দেখবো, যে ভাই মাইনাসের ম্যাথটা তাহলে কিভাবে হবে এটা একটু বুঝাই দেন। এটা তো প্লাস প্লাস দিয়ে তো আমরা বুঝলাম, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাসের ম্যাথটা কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখতে পারলে আমাদের কিন্তু মোটামুটি কাজ আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমাদের এইবারকের ম্যাথটা দেখেন, এটা দিয়েই আমরা মোটামুটি শেষ করব। আমাদেরকে বলা হয়েছে যে একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে, খেয়াল করেন। একটি পানির ট্যাঙ্কে দুইটি নল আছে, বলা হয়েছে যে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয়। ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায়
15 ঘন্টায় খালি হয়। আমাদেরকে বলা হয়েছে যে দুটি নল একসাথে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে, কত সময়ে পূর্ণ হবে। শুধু ম্যাথের পার্থক্য সিচুয়েশনটা বোঝানোর জন্যই আমি লিখতেছি। সবাই একটু খেয়াল করেন যে আমাদের আগের ম্যাথগুলো আর এই ম্যাথের মধ্যে পার্থক্যটা কোন সাইজে আছে। পার্থক্যটা হচ্ছে আগে আবারও বলছি, দুটি নল যখন থাকবে হয় পানি ঢুকানো অথবা দুইটা নল দিয়ে পানি বের করে দেওয়া, দুইটার ক্ষেত্রে প্লাসের রুল আসে। একটা নল দিয়ে পূর্ণ হচ্ছে, একটা নল দিয়ে খালি হচ্ছে, এই টাইপের ক্ষেত্রে আপনার মাইনাস দিতে হয়। তার মানে এখানে দেখেন যে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আবার বলছে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। পূর্ণ ট্যাঙ্ক মানে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেছে আবার খালি হয়ে যাচ্ছে, একবার পূর্ণ হয়েছে একবার খালি হয়েছে। এই ক্ষেত্রটাই আপনি সূত্র লিখবেন mn বাই m মাইনাস n। এবার জাস্ট ক্যালকুলেশন, তার মানে 15 আর 10 অর্থাৎ 15 গুণিত 10, নিচে কি 15 মাইনাস 10, 150 বাই 5 অর্থাৎ 5 30। এই 30 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, 30 হলো আমাদের গণিতের অ্যান্সার। এখন কেউ যদি এই ম্যাথটা লিখে করতে চান যে ভাই আমি ডিটেলসটা তাহলে কিভাবে করতে পারি, ডিটেলস করার সিস্টেম হলো আপনি প্রথমে লিখবেন যে প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, অতএব 1 ঘন্টায় পূর্ণ হয় 1 এর 10 অংশ। সেম ভাবে দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টা 15 ঘন্টায় খালি হয় 1 অংশ, 1 ঘন্টায় খালি হয় 1 এর 15 অংশ, অতএব সর্বোপরি পূর্ণ হয়। তখন বিয়োগ করবেন, তখন লিখবেন কি 1 এর 10 মাইনাস 1 এর 15। এখান থেকে একটা মান আপনি পাবেন এত অংশ। এবার লিখবেন যে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হয় কত হবে সেটা বের করবেন, তাইলেই শেষ। এই ম্যাথগুলো যদি আপনার চৌবাচ্চার যদি নল যদি 3টা থাকে তাহলে সেম কাজ ভাই, ওই যে তখন 1 এর 10, 1 এর 20, 1 এর 30, 3টা মান যোগ হবে, তারপরে ওইটাতে হবে 1 ঘন্টায় পূর্ণ বা খালি, 1 এ কত এটা বের করলে আমাদের শেষ। দেখেন নল চৌবাচ্চা থেকে আমাদের সাধারণ পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এই টাইপের মধ্য থেকে আমরা প্রশ্ন সাধারণত পেয়ে থাকি, এই টাইপের মধ্যেই সাধারণত আমরা প্রশ্ন পেয়ে থাকি। তো আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 7টা 20 মিনিটে, সবাই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7টা 20 মিনিটে আমরা হচ্ছে ক্লাস নিব। 7টা 20-এর পরে আমরা আজকে মোটামুটি যে টপিকগুলো আছে সবগুলো বিষয় আমরা একটু টাচ টুচ দিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সন্ধ্যায় দেখা হবে। তবে উপস্থিত যদি বেশি থাকতো ক্লাসটা আরো হয়তো প্রাণবন্ত করে নেওয়া যায়, বুঝছেন। যে কোনো ক্লাস দেখবেন প্রাণবন্ত করার জন্য অডিয়েন্স যদি বেশি থাকে তাহলে ক্লাসগুলো নিয়েও শান্তি পাওয়া যায়, অনেক শান্তি পাওয়া যায়, এবং শুধু শান্তি না মানে একদম প্রপারলি ভাবে প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ঢোকানো যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।